শুরুতে ঘটনাটা শুনে মনে হয়েছিল নিছক একটা সাধারণ ভাইরাল জ্বর। একটু গা গরম, হালকা দুর্বলতা, ঠিক যেমনটা সিজন পরিবর্তনের সময় আমাদের চারপাশে অহরহ দেখা যায়। হ্যাঁ, একদমই তাই। সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে বড়জোর ২-১ দিন বিশ্রাম নেয়। রাইট, অথবা খুব বেশি হলে একটা প্যারাসিটামল খেয়ে অপেক্ষা করে। কিন্তু এই অতি পরিচিত আর আপাত দৃষ্টিতে নিরীহ সাধারণ জ্বরই যে ভেতরে ভেতরে একটা উম, একটা ভয়াবহ ট্র্যাজেডির ক্ষেত্র প্রস্তুত করছিল, তা ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারেনি। কেউ ভাবতেই পারেনি যে পরিস্থিতি এত দ্রুত হাতের বাইরে চলে যাবে। একদম। আজকের এই সোর্সের গভীর আলোচনায় আমরা করিনা কায়সারের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট এবং লিভার রোগের সচেতনতা বিষয়ক তথ্যভাণ্ডার থেকে ঠিক এই মর্মান্তিক ঘটনাটি বিশ্লেষণ করব। আমাদের আজকের মিশনটা কিন্তু শুধু একটি ঘটনার বিবরণ দেওয়া নয়। না, একেবারেই নয়, বরং হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের লুকিয়ে থাকা বিপদগুলো বোঝা, লিভারের স্বাস্থ্যকে অবহেলা করার পেছনের বিজ্ঞানটা জানা এবং শরীরের প্রাথমিক সংকেতগুলোকে সামান্য ভেবে এড়িয়ে গেলে কি হয় তার আদ্যপান্ত ব্যবচ্ছেদ করা। অর্থাৎ কিভাবে একটা ছোট ভুল একটা ক্যাসকেডিং ফেলিওরের দিকে নিয়ে যায় সেটা পরিষ্কার করা। তো কারিনার ঘটনাটা শুরু হয়েছিল একদমই সাদামাটাভাবে। প্রথম দিকে পরিবারের কারো কাছেই বিষয়টিকে খুব একটা গুরুত্বর মনে হয়নি। আর এই প্রাথমিক অবহেলা বা ভুল বোঝার ব্যাপারটা কিন্তু আমাদের এই অঞ্চলে খুব একটা অস্বাভাবিক নয়, তাই না? আমরা জ্বরকে খুব হালকাভাবে নিই। একদম। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জ্বর এতই নৈমিত্তিক একটা ব্যাপার যে এর পেছনে কোনো নির্দিষ্ট অর্গানের নীরব পতনের গল্প লুকিয়ে থাকতে পারে সেটা চট করে কারো মাথায় আসে না। কিন্তু কারিনা কায়সারের ক্ষেত্রে জ্বরের আড়ালে যে ঝড়টা উঠছিল সেটা তো সাধারণ কোনো ফ্লু ছিল না। রক্ত পরীক্ষার পর দেখা গেল তিনি হেপাটাইটিস এ এবং ই এই দুটো ভাইরাসে একই সঙ্গে আক্রান্ত হয়েছেন। রাইট। আর শুধু ভাইরাস নয়, রিপোর্টের যে জায়গাটা পরিস্থিতিকে সবচেয়ে জটিল করে তুলেছে তা হলো তার লিভারের পূর্বাবস্থা। ও আচ্ছা, ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। হ্যাঁ, এই দুইয়ের এক মারাত্মক কম্বিনেশনে পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে একসময় লিভার তার স্বাভাবিক কাজ করা পুরোপুরি বন্ধ করে দেয়, যাকে আমরা অ্যাকিউট লিভার ফেলিওর বলি, রাইট? এক্স্যাক্টলি। এরপর ঢাকার একটি হাসপাতালে আইসিইউ, লাইফ সাপোর্ট এবং শেষ পর্যন্ত ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। ভেলোরে তো মূলত শেষ রক্ষার চেষ্টাই চলছিল, তাই না? হ্যাঁ, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছিলেন। একদিকে তার ফুসফুসের মারাত্মক সংক্রমণ সামলানো, অন্যদিকে সম্ভাব্য একটি লিভার ট্রান্সপ্ল্যান্ট বা যকৃৎ প্রতিস্থাপনের প্রস্তুতি চলছিল। সব মিলিয়ে একটা চরম জটিল মেডিকেল এমার্জেন্সি। কিন্তু মানুষের শরীরের তো একটা নিজস্ব লিমিট বা সহ্য ক্ষমতা আছে। ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতির মাঝেই তার রক্তচাপ হঠাৎ এমনভাবে কমে যায় যে শরীরের পুরো হিমোডাইনামিক সিস্টেম ধসে পড়ে। শেষ পর্যন্ত তাকে আর ফেরানো সম্ভব হয়নি। পুরো ঘটনাটার দিকে তাকালে একটা ব্যাপার খুব পরিষ্কার মনে হয়, এটা অনেকটা গাড়ির ড্যাশবোর্ডে ওই চেক ইঞ্জিন লাইট জ্বলে ওঠার মতো। দারুণ একটা তুলনা দিয়েছেন। গাড়ি তো দিব্যি চলছে ভেবে অনেকেই ওই লাল সিগন্যালটা এড়িয়ে যায়, ভাবি গন্তব্যে তো পৌঁছাচ্ছি, পরে একসময় মেকানিকই দেখানো যাবে। আর ঠিক এই জায়গাটাতেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। কারণ গাড়ির মাঝ রাস্তায় থেমে গেলে আমরা নেমে যেতে পারি, কিন্তু মানুষের শরীর নামক এই ইঞ্জিনটা যখন মাঝ রাস্তায় বিকল হয়ে যায় তখন আর বের হওয়ার কোনো উপায় থাকে না। এখানে ওই জ্বরটা ছিল সেই চেক ইঞ্জিন লাইট। রূপকটি এই ঘটনার সাথে খুব ভালোভাবে মিলে যায়। আমাদের শরীর প্রতিনিয়ত তার ড্যাশবোর্ডে নানা ধরনের সংকেত পাঠায়, কিন্তু আমরা সেই সংকেতগুলোর পেছনের ভাষাটা পড়তে ভুল করি। কিন্তু এই রূপক থেকে বেরিয়ে যদি আমি একদম সরাসরি বিজ্ঞানের কথায় আসি, আমার মাথায় একটা বড় খটকা লাগছে। বলুন, কোন ব্যাপারটা? দক্ষিণ এশিয়ার দেশগুলোর যে স্বাস্থ্য বা হাইজিন পরিস্থিতি, তাতে রাস্তার ধারের খোলা খাবার বা দূষিত পানির মাধ্যমে হেপাটাইটিস এ এবং ই ছড়ানো তো খুবই সাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, খুবই কমন। প্রতিদিন অসংখ্য মানুষ এই ভাইরাসের সংস্পর্শে আসছে, অনেকেই জীবনে একবার হলেও আক্রান্ত হচ্ছে, এবং আমরা জানি বেশিরভাগ মানুষই কোনো বড় জটিলতা ছাড়া পুরোপুরি সুস্থ হয়ে যায়। রাইট, বেশিরভাগ ক্ষেত্রেই তারা রিকভার করে ফেলে। তাহলে কারিনার ক্ষেত্রে হিসাবটা মিলল না কেন? এই ভাইরাসগুলো তো ইবোলা বা নিপাহ ভাইরাসের মতো প্রাণঘাতী নয়, যে শরীরে ঢুকলেই মৃত্যু অবধারিত। এটাই এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক। আপনি ঠিকই বলেছেন, হেপাটাইটিস এ এবং ই ভাইরাস একা সবসময় এতটা প্রাণঘাতী নয়। তো সমস্যাটা কোথায় শুরু হয়? আসলে একজন সুস্থ মানুষের শরীরে যখন এই ভাইরাসগুলো প্রবেশ করে তখন শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক সপ্তাহের মধ্যে এগুলোকে শনাক্ত করে ধ্বংস করে ফেলে। স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা। কিন্তু ভাইরাস কতটা আক্রমণাত্মক হবে তা শুধু ভাইরাসের নিজস্ব ক্ষমতার উপর নির্ভর করে না, বরং যে লিভারে সে আক্রমণ করছে সেই লিভারের পরিবেশ বা টেরিয়েনের উপরও নির্ভর করে। ও আচ্ছা, লিভারের ভেতরের অবস্থাটা কেমন? একদম। কারিনা কায়সারের ক্ষেত্রে সেই টেরেন বা পূর্বশর্তটা ছিল ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া দরকার, কারণ আজকাল প্রায়শই শোনা যায় যে আল্ট্রাসাউন্ড রিপোর্টে ফ্যাটি লিভার এসেছে। হ্যাঁ, এটা এখন ঘরে ঘরে শোনা যায়। আর মানুষ বিষয়টাকে এমনভাবে নেয় যেন এটা একটু অতিরিক্ত মেদ জমার মতো সাধারণ ব্যাপার, কিন্তু বায়োলজিক্যালি আসলে লিভারের ভেতরে তখন কি ঘটছে? ফ্যাটি লিভারকে সাধারণ মানুষ যতটা হালকাভাবে নেয়, ভেতরের মেকানিজমটা ততটাই জটিল। লিভারের মূল কাজ হলো শরীরের একটি কেমিক্যাল প্রসেসিং প্ল্যান্ট বা রাসায়নিক শোধনাগার হিসেবে কাজ করা।
রাইট, রক্ত থেকে টক্সিন ছেঁকে বের করা। হ্যাঁ, টক্সিন বের করা, হজমের এনজাইম তৈরি করা এবং বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা এগুলো লিভারের কোষ বা হেপাটোসাইটগুলোর কাজ। কিন্তু ফ্যাটি লিভারের ক্ষেত্রে এই কোষগুলোর ভেতরে অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড বা চর্বির কণা জমতে শুরু করে। তার মানে ফ্যাটি লিভার মানে শুধু লিভারের বাইরে চর্বির আস্তরণ করা নয়। না না, একেবারেই না, বরং লিভারের প্রতিটি কোষের ভেতরে চর্বি ঢুকে জায়গা দখল করে নিচ্ছে। কোষগুলো আক্ষরিক অর্থেই চর্বিতে ঠাসা থাকে। ও মাই গড। ফলে তাদের স্বাভাবিক কাজ করার জায়গা বা সক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। কোষগুলো আগে থেকেই এক ধরনের দীর্ঘমেয়াদী প্রদাহ বা লো গ্রেড ইনফ্লামেশনের মধ্যে থাকে। তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, ধরুন ফ্যাটি লিভার হলো এমন একটা ব্রিজের মতো যার কাঠামো আগে থেকেই নড়বড়ে। হ্যাঁ, দুর্বল একটা ব্রিজ। সাধারণ অবস্থায় হয়তো এর ওপর দিয়ে সাবধানে হাঁটাচলা করা যায়, কিন্তু হেপাটাইটিসের মতো ভাইরাল ইনফেকশন হলো সেই নড়বড়ে ব্রিজের ওপর দিয়ে হঠাৎ করে একটা ওভারলোডেড ট্রাক চালিয়ে দেওয়ার মতো। অসাধারণ একটা উপমা। ঠিক এটাই ঘটে। শুধু যে লিভার লড়াই করার এনার্জি হারিয়ে ফেলে তা নয়, বরং লড়াইয়ের ধরনটাও তখন ভয়াবহ হয়ে ওঠে। ধরনটা ভয়াবহ হয় বলতে? যখন হেপাটাইটিস ভাইরাস এই দুর্বল কোষগুলোতে আক্রমণ করে, তখন ইমিউন সিস্টেম ভাইরাসের উপস্থিতি টের পেয়ে সেখানে বিশাল এক বাহিনী পাঠায় লড়াই করার জন্য। আচ্ছা। কিন্তু লিভারের কোষগুলো আগে থেকেই চর্বি আর প্রদাহের কারণে এতই নাজুক অবস্থায় থাকে যে ইমিউন সিস্টেমের এই আক্রমণাত্মক রেসপন্স ভাইরাসের পাশাপাশি লিভারের বাকি সুস্থ কোষগুলোকেও নির্বিচারে ধ্বংস করতে শুরু করে। যেটাকে বোধহয় সাইটোকাইন স্টর্ম বলা হয়। হ্যাঁ, অনেকটা সেরকমই একটা প্রবল রিয়াকশন। মানে ইমিউন সিস্টেম ভাইরাসকে মারতে গিয়ে নিজের লিভারকেই ধ্বংস করে দিচ্ছে। এটা তো আক্ষরিক অর্থেই একটি আত্মঘাতী পরিস্থিতি। একদমই তাই, শরীর নিজেই নিজের ক্ষতি করে বসে। কিন্তু যখন ভেতরের অবস্থা এতই নাজুক এবং ধ্বংসাত্মক, তখন শরীর বাইরে থেকে ঠিক কী ধরনের সংকেত দেয়? কারণ করিনার ক্ষেত্রে তো শুরুটা হয়েছিল ওই সাধারণ জ্বর দিয়ে। ঠিক এই জায়গাটিতেই ভাইরাসটি আমাদের মনস্তত্ত্বের সাথে এক ধরনের প্রতারণা করে। প্রথম কয়েকদিন জ্বর থাকে, শরীর ম্যাজম্যাজ করে, প্রচণ্ড দুর্বলতা গ্রাস করে আর ক্ষুধামন্দা দেখা দেয়। এগুলো তো সাধারণ ফ্লুর লক্ষণ। হ্যাঁ, এর কিছুদিন পর পেটের ডান পাশে ব্যথা, বমিভাব বা জন্ডিস অর্থাৎ চোখ ও প্রস্রাব হলুদ হতে শুরু করে। লিভার যেহেতু রক্ত থেকে বিলিরুবিন ঠিকমতো ছেঁকে বের করতে পারছে না, তাই সেটা জন্ডিসের রূপ নেয়। কিন্তু জন্ডিস বা বমিভাব তো সিজনাল অন্য অনেক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশনেও হতে পারে। মানুষ আসলে এই লক্ষণগুলোকে আলাদা করবে কিভাবে? এখানেই আসল ধোঁকাটা। একটি নির্দিষ্ট সময় পর জ্বর যখন প্রাকৃতিকভাবে নেমে যায়, তখন বেশিরভাগ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন। হ্যাঁ, সবাই ভাবে যাক জ্বর কমেছে, তার মানে শরীর এবার সেরে উঠছে। পরিবারের সদস্যরাও তো একটু নিশ্চিন্ত হন। কিন্তু দাঁড়ান, এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। সাধারণ ফ্লুয়ের ক্ষেত্রে জ্বর কমা মানে সুস্থতা, কিন্তু ফ্যাটি লিভার থাকা অবস্থায় হেপাটাইটিস আক্রমণের ক্ষেত্রে জ্বর কমে যাওয়াটা অনেক সময় একটা ভয়ঙ্কর ফলস অ্যালার্ম। ফলস অ্যালার্ম? মানে জ্বর কমে যাওয়াটা আসলে সুস্থতার লক্ষণ নয়? না, জ্বর নেমে যাওয়ার মানে এই নয় যে ভাইরাস চলে গেছে। অনেক ক্ষেত্রে এর মানে হলো ভাইরাসের প্রাথমিক আক্রমণ পর্ব শেষ হয়েছে এবং লিভারের ভেতরে কোষগুলোর ব্যাপক মৃত্যু বা হেপ্যাটিক নেক্রোসিস শুরু হয়েছে। সিরিয়াসলি? হ্যাঁ, ইমিউন সিস্টেম তখন এতটাই দিশেহারা বা বিপর্যস্ত হয়ে পড়ে যে সে জ্বর তৈরি করার মতো স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়াটাও আর দেখাতে পারে না। এটা তো শিউরে ওঠার মতো একটা তথ্য। আমরা তো বায়োলজিক্যালি এভাবেই প্রোগ্রামড যে জ্বর কমে যাওয়া মানেই বিপদ কেটে গেছে। অথচ ঠিক যে মুহূর্তে একজন রোগী ভাবছেন তিনি সুস্থ হচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই তিনি আসলে সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে অর্থাৎ অ্যাকিউট লিভার ফেলিয়ারের দিকে প্রবেশ করছেন। শরীরের এই নীরব আত্মসমর্থন তো সত্যিই আতঙ্কের। কিন্তু এই ফেলিয়র তো শুধু লিভারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তাই না? একেবারেই না। যখন লিভার তার ছাঁকনির কাজ বন্ধ করে দেয়, তখন শরীরে অ্যামোনিয়ার মতো তীব্র বিষাক্ত পদার্থ বা টক্সিন জমতে শুরু করে। অ্যামোনিয়া, এটা তো একটা মারাত্মক ক্ষতিকারক রাসায়নিক। হ্যাঁ, আমাদের শরীর প্রোটিন ভাঙার পর উপজাত হিসেবে এই অ্যামোনিয়া তৈরি করে, যা লিভার স্বাভাবিক অবস্থায় ইউরিয়াতে পরিণত করে শরীর থেকে বের করে দেয়। কিন্তু লিভার কাজ না করলে সেই অ্যামোনিয়া তো সরাসরি রক্তে মিশে যাচ্ছে। একদম। আর এই অ্যামোনিয়া যখন রক্তবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছায়, তখন ঘটে আরেকটা বিপর্যয়। অ্যামোনিয়া মস্তিষ্কের সুরক্ষা প্রাচীর বা ব্লাড ব্রেন ব্যারিয়ার ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। ওহ, তখন কি লক্ষণ দেখা যায়? রোগীর ভেতরে বিভ্রান্তি, অসংলগ্ন কথাবার্তা বা অস্বাভাবিক ঘুম ঘুম ভাব দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে হেপাটিক এনসেফেলোপ্যাথি বলা হয়। কারিনা কায়সারের রিপোর্টে যে অস্বাভাবিক ঘুম ঘুম ভাবের কথা বলা হয়েছে, তার পেছনের মেকানিজম মূলত এটাই ছিল। হ্যাঁ, ঠিক এটাই। আর ফুসফুসে সংক্রমণ বা হঠাৎ রক্তচাপ কমে যাওয়ার যে বিষয়টি আমরা শুনলাম, লিভারের সাথে তো ফুসফুস বা ব্লাড প্রেশারের সরাসরি কোনো সম্পর্ক থাকার কথা নয়। সরাসরি নেই, কিন্তু যখন লিভার পুরোপুরি ফেলিওরের দিকে যায়, তখন শরীরে এক ধরনের সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স বা পুরো শরীর জুড়ে প্রদাহ তৈরি হয়। আচ্ছা। এর ফলে শরীরের রক্তনালীগুলো অস্বাভাবিকভাবে প্রসারিত হয়ে যায়, যে কারণে ব্লাড প্রেশার বা রক্তচাপ মারাত্মকভাবে নিচে নেমে যায়। রক্তচাপ কমে গেলে কিডনি পর্যাপ্ত রক্ত পায় না, তখন কিডনিও কাজ করা বন্ধ করে দেয়। হ্যাঁ, সাথে সাথে ফুসফুসে পানি জমতে শুরু করে বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বাসা বাঁধে। মানে ইঞ্জিন বিকল হওয়ার কারণে পুরো গাড়ির ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল সিস্টেম একে একে ধসে পড়ার মতো অবস্থা। এই পুরো মেকানিজমটা শোনার পর আমার একটা সাধারণ প্রশ্ন জাগছে।
আমরা 2026 সালে দাঁড়িয়ে আছি। আমরা ক্যান্সারের জেনেটিক থেরাপি করছি, হার্ট ট্রান্সপ্ল্যান্ট করছি। হুম। আর দূষিত পানির মাধ্যমে ছড়ানো একটা সাধারণ ভাইরাসের জন্য আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট ওষুধ নেই। মানে ডাক্তাররা হাসপাতালে আসলে করেনটা কি? আপনার এই হতাশাটা যৌক্তিক, কিন্তু ভাইরোলজির বাস্তবতাটা একটু ভিন্ন। হেপাটাইটিস এ এবং ই হলো এক ধরনের আরএনএ ভাইরাস, যা মূলত অ্যাকিউট বা সাময়িক সংক্রমণ তৈরি করে। মানে এগুলো দীর্ঘমেয়াদী থাকে না? না। আর এই ভাইরাসগুলোর জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ বা সরাসরি ভাইরাস মারার কোনো ওষুধ চিকিৎসাবিজ্ঞানে এখনও প্রচলিত নেই। তাহলে চিকিৎসা বলতে আমরা আসলে কি বুঝি এই ক্ষেত্রে? চিকিৎসকের মূল লক্ষ্য থাকে সাপোর্টিভ কেয়ার দেওয়া। এর মানে হলো লিভারের কাজগুলোকে সাময়িকভাবে সাপোর্ট দিয়ে শরীরকে একটা সুযোগ করে দেওয়া, যাতে সে নিজেই ভাইরাসের সাথে লড়াই করে জয়ী হতে পারে। তার মানে শরীরকে টিকিয়ে রাখা। হ্যাঁ, যেমন শরীরে ফ্লুইড বা পানি ও লবণের ভারসাম্য এমনভাবে বজায় রাখা যাতে ডিহাইড্রেশন না হয়, আবার ফুসফুসে পানিও না জমে। অ্যামোনিয়ার মাত্রা কমানোর জন্য নির্দিষ্ট কিছু ওষুধ দেওয়া হয়। আর ইনফেকশন বা রক্তচাপ? অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশন ঠেকানো হয়। পরিস্থিতি গুরুতর হলে আইসিইউ সাপোর্টে শরীরের রক্তচাপ ঠিক রাখা হয়, এবং যদি লিভার নিজে থেকে আর ঘুরে দাঁড়াতে না পারে, তখন একমাত্র উপায় হয়ে দাঁড়ায় লিভার ট্রান্সপ্ল্যান্ট। কিন্তু একটা লিভার ট্রান্সপ্ল্যান্ট তো আর চাইলেই রাতারাতি করা সম্ভব নয়। এর জন্য একজন উপযুক্ত ডোনার প্রয়োজন, টিস্যু ম্যাচ করার বিষয় থাকে। এবং সবচেয়ে বড় কথা, রোগীর শরীর সেই বিশাল সার্জারির ধকল সহ্য করার মতো অবস্থায় থাকতে হয়। কারিনার ক্ষেত্রে তো তার রক্তচাপ কমে যাওয়ার কারণে সেই সুযোগটাই আর পাওয়া যায়নি। ঠিক তাই। আর এখানেই আসে সবচেয়ে বড় ট্র্যাজেডির জায়গাটা। যেহেতু শুরুটা হয় সাধারণ জ্বরের মতো, তাই বেশিরভাগ রোগী হাসপাতালে আসেন একদম শেষ পর্যায়ে, যখন অন্যান্য অঙ্গগুলো বিকল হতে শুরু করেছে। হ্যাঁ, তখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে শত চেষ্টা সত্ত্বেও অনেক সময় রোগীকে বাঁচানো সম্ভব হয় না। এই পয়েন্টে এসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার। আমরা তো জ্বর বা শরীর ব্যথা হলে অনেক সময় ফার্মেসি থেকে নিজে নিজে ব্যথানাশক ওষুধ কিনে খাই। এটা আমাদের একটা খুবই বাজে অভ্যাস। আবার অনেকেই মনে করেন কেমিক্যাল ওষুধের চেয়ে হার্বাল বা গাছগাছড়ার ওষুধ অনেক নিরাপদ। লিভার যখন আগে থেকেই ভাইরাসের সাথে যুদ্ধ করছে, তখন এই ধরনের অভ্যাসগুলো কতটা ঝুঁকিপূর্ণ? এই ধরনের অভ্যাস শুধু ঝুঁকিপূর্ণ নয়, বরং আক্ষরিক অর্থেই আত্মঘাতী। যে কোনো ওষুধ বা কেমিক্যাল আমরা যখন গ্রহণ করি, সেটা শরীরের জন্য এক ধরনের ফরেন বডি বা অপরিচিত বস্তু। আচ্ছা। এই ওষুধগুলোকে ভেঙে শরীরের কাজে লাগানো এবং ক্ষতিকর অংশটুকু বের করে দেওয়ার পুরো দায়িত্বটা থাকে ওই লিভারের ওপর। তার মানে আমি যে প্যারাসিটামল বা অন্য কোনো ওভার দ্য কাউন্টার ব্যথানাশক খাচ্ছি, সেটার বিপাক প্রক্রিয়াও লিভারকেই করতে হচ্ছে? একদম। এখন ভেবে দেখুন, যে লিভারের কোষগুলো আগে থেকেই ফ্যাটি লিভারের কারণে দুর্বল আর ভাইরাসের আক্রমণে ধ্বংসের দ্বার প্রান্তে, আর তাকে যদি আমি এই ওষুধের রাসায়নিক গঠন ভাঙার অতিরিক্ত দায়িত্ব দিই, তাহলে তো সে আরও বিপদে পড়বে। হ্যাঁ, এটি লিভারের উপর চরম মাত্রায় টক্সিক লোড বা বিষাক্ততার বোঝা চাপিয়ে দেয়। বিশেষ করে কিছু অ্যান্টিবায়োটিক এবং অবৈজ্ঞানিক হার্বাল ওষুধের মধ্যে কী ধরনের ভারী ধাতু বা টক্সিন থাকে তা আমরা জানিও না। এগুলো লিভারের ক্ষতি বহুগুণ বাড়িয়ে দেয়। এটা তো অনেকটা এমন, ধরুন একটা কারখানায় আগুন লেগেছে, কর্মীরা এমনিতেই আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে আপনি বাইরে থেকে আরও কাঁচামাল কারখানায় ঢুকে বললেন, আগে এই কাজগুলো শেষ করো। কারখানাটা তো বিস্ফোরণ হয়ে উড়ে যাবে। ঠিক তাই। মানুষ হয়তো সাময়িক আরামের জন্য ওষুধ খাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সেটা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। অত্যন্ত চমৎকার একটি তুলনা। ঠিক এই কারণেই ভাইরাল সংক্রমণের সময় চিকিৎসকের কড়া নির্দেশ ছাড়া সামান্যতম কোনো ওষুধ বা হার্বাল পণ্য গ্রহণ করা থেকে পুরোপুরি বিরত থাকতে বলা হয়। লিভারকে বিশ্রাম দিতে হবে। পুরো ঘটনাটার বায়োলজিক্যাল এবং ক্লিনিক্যাল দিকগুলো আমরা বেশ গভীরভাবে বিশ্লেষণ করলাম। কারিনা কাইসারের এই মর্মান্তিক পরিণতি আমাদের জন্য বেশ কিছু পরিষ্কার এবং রূঢ় বাস্তবতার জন্ম দেয়। হ্যাঁ, অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে এখানে। যদি আমরা পুরো আলোচনাটাকে একটু একত্রিত করি, তাহলে বেশ কিছু বিষয় একদম স্ফুটিকের মতো পরিষ্কার হয়ে ওঠে। প্রথমত, সাধারণ জ্বরকে শুধু জ্বরের চোখে দেখার আর কোনো সুযোগ নেই, বিশেষ করে যখন এর সাথে প্রচণ্ড দুর্বলতা, বমি ভাব বা চোখের রং হালকা হলুদ হওয়ার মতো লক্ষণ থাকে। দ্বিতীয়ত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব ও পরিসীম। বিশেষ করে যাদের অতিরিক্ত ওজন আছে বা ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে লিভারের ভেতরের অবস্থা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। রাইট। ফ্যাটি লিভারকে নিছক একটু মেদ জমার সমস্যা ভেবে এড়িয়ে যাওয়াটা যে কত বড় একটা টাইম বোমার ওপর বসে থাকার সমতুল্য, তা এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর তৃতীয় বিষয় হলো আমাদের খাদ্যাভ্যাস এবং পরিচ্ছন্নতা। হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের মূল উৎসই যেহেতু দূষিত পানি এবং অস্বাস্থ্যকর পরিবেশ, তাই রাস্তার ধারের খোলা খাবার বা অনিরাপদ পানি পানের সাময়িক তৃপ্তি যে দীর্ঘমেয়াদে কতটা চরম মূল্য নিতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না। এবং সবচেয়ে বড় কথা, নিজের শরীরের ওপর ডাক্তারি ফেলানো বা খেয়ালখুশি মতো ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। একদম। চিকিৎসা বিজ্ঞান হয়তো অনেক দূর এগিয়েছে, কিন্তু শরীরের নিজস্ব ইকোসিস্টেম বা ভারসাম্য নষ্ট হয়ে গেলে শেষ মুহূর্তে ম্যাজিকের মতো কিছু করার ক্ষমতা বিজ্ঞানেরও থাকে না। শরীরকে তার নিজের লড়াইটা করতে দিতে হবে। আজকের এই দীর্ঘ আলোচনার একেবারে শেষে এসে একটা বিষয় খুব গভীরভাবে ভাবাচ্ছে। আমাদের শরীর কিন্তু শুরুতেই সংকেত পাঠিয়েছিল,
জ্বর, দুর্বলতা, বমি ভাব এগুলোর মাধ্যমে শরীর জানান দিচ্ছিল যে ভেতরে একটা মরণপণ লড়াই চলছে। কিন্তু আমরা সেই সংকেত শুনতে পাইনি। কারণ আধুনিক জীবনের এই চরম ব্যস্ততায় আমরা এমন একটা জীবনধারায় অভ্যস্ত হয়ে উঠছি যেখানে শরীরের এই ছোট ছোট বাঁচার আকুতিগুলোকে আমরা স্রেফ নয়েজ বা বিরক্তি ভেবে মিউট করে রাখতে চাই। আমরা ভাবি একটা পেনকিলার খেয়ে নিলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। যেটা আসলে সমস্যার শুরু। বর্তমান সভ্যতার এক অদ্ভুত ট্র্যাজেডি হল, যতক্ষণ না শরীর পুরোপুরি বিকল হয়ে আমাদের থামতে বাধ্য করছে, ততক্ষণ কি আমরা নিজেদের ভেতরের এই নীরব কান্নাটা শুনতেই পাই না? শরীরের সেই চেক ইঞ্জিন লাইটটা হয়তো এখনো জ্বলছে, শুধু দেখার মতো দৃষ্টিটুকু আমাদের ফিরিয়ে আনতে হবে। আজ এ পর্যন্তই। আগামী আলোচনায় আমরা এমন আরও কিছু বিষয় নিয়ে ফিরে আসব যা জানলে চারপাশের পৃথিবীটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই হয়তো একটু বদলে যাবে।